নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বাছাই করা গল্পগাথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব ললিতমোহন ভট্টাচার্যের লেখা একটি মজার ভূতের গল্প, রামায়ণ গান। গোপীনাথপুরে জন কয়েক লোক মিলে শখ করে এক রামায়ণের দল করেছিল। রামায়ণওয়ালাদের কণ্ঠস্বর এমনই মিষ্টি যে গরু যদি শক্ত দড়ি দিয়ে বাঁধা থাকতো আর সেই সময় যদি রামায়ণওয়ালাদের গান আরম্ভ হতো, তাহলে দড়ি ছিঁড়ে সেই গরু নিশ্চয়ই ছুটে পালাতো। গোপীনাথপুরে ৩০-৪০ ঘর লোকের বাস। রামায়ণওয়ালারা প্রথমে তেল, তামাক আর 4 আনা পয়সা দক্ষিণা নিয়ে গাওনা আরম্ভ করলে। প্রথমবার গ্রামের লোক চক্ষু লজ্জায় তাদের অত্যাচার সহ্য করলে। ৩০-৪০ খানা বাড়িতে ১.৫ মাসের কম সময়ের মধ্যে একতরফা রামায়ণ গান শেষ হয়ে গেল। গ্রামের লোক রাত জেগে জেগে অস্থির হয়ে গেল। তাছাড়া ভিন্ন গ্রামের লোক রামায়ণ গানের ভয়ে গোপীনাথপুরে আসা যাওয়াই বন্ধ করে দিলে। মোটের উপর গোপীনাথপুর ভিন্ন আর কোনো গ্রামের লোক রামায়ণের দল বায়না করতে সাহস পেলে না। কাজেই রামায়ণওয়ালারা বাধ্য হয়ে আবার গ্রামের প্রথম বাড়ি থেকে গাওনা করার প্রস্তাব করলে। গ্রামের লোক প্রথমে কিছুতেই রাজি হলো না। শেষে দলওয়ালারা শুধু তেল তামাক নিয়ে গাইতে স্বীকার করায় অগত্যা গ্রামবাসীরা রাজি হলো। এইভাবে দ্বিতীয় তরফা গোপীনাথপুরের ঘরে ঘরে এক এক পালা রামায়ণ হয়ে গেল। গ্রামের লোকেরা রাত্রির জেগে জেগে বিরক্ত হয়ে উঠল। তাতেও কি রক্ষা আছে? রামায়ণের দল এবার যার যার বাড়ি থেকে তেল তামাক এনে আবার রামায়ণ গান জুড়ে দিলে। এইভাবে তৃতীয় তরফায় ৫-৭ বাড়ি গান হলে গ্রামের লোকগুলো একরকম ক্ষেপে উঠল। সকলে মিলে যুক্তি করলে এদের গ্রাম ছাড়া করতে না পারলে আর রক্ষা নেই। এই যুক্তি স্থির করে ৫০-৬০ জন লোকে প্রত্যেকে এক একখানি লাঠি নিয়ে রামায়ণওয়ালাদের গ্রাম থেকে তাড়িয়ে বের করলে। গ্রামের লোক হাঁফ ছেড়ে বাঁচল। রামায়ণওয়ালাদের প্রায় ২ মাস যাবৎ গান করে করে অভ্যাস খারাপ দাঁড়িয়ে গিয়েছে। তারা এখন আর গান না করে থাকতে পারে না। কাজেই গ্রামের বাইরে মাঠের ভিতর এক বটতলায় এসে খোলকর্তার সাহায্যে রামায়ণ আরম্ভ করলে। সেই বট গাছে এক ব্রহ্মদৈত্য ছিল। সে বেচারাও রাম নামের চোট সামলাতে না পেরে গাছ ছেড়ে বেরুলো, কিন্তু তার বহুকালের আবাসস্থানটা ছাড়তে প্রাণ বড়ই কাঁদতে লাগলো। সে মনে মনে বেশ একটু চটে গেল। রামায়ণওয়ালাদের উপর প্রতিশোধ নেবার মতলব করে এক বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করে ব্রহ্মদৈত্য পথের এক মুটের সঙ্গে আলাপ আরম্ভ করলে। ব্রহ্মদৈত্য বললে, বাপু হে, গরিব ব্রাহ্মণের একটু উপকার করতে পারো? মুটে বলল, আজ্ঞা করুন, আপনি ব্রাহ্মণ, আপনার উপকার করতে পারবো এমন ভাগ্য আমার হবে? ব্রহ্মদৈত্য বলল, হবে বাপু, হবে। শুধু ভাগ্য হবে না, সৌভাগ্য হবে। আমি তোমায় রাজা করে দেব। মুটে তখন বলল, তা ঠাকুর, তুমি আমায় রাজা করবে কি করে? ব্রহ্মদৈত্য তখন বললেন, দেখো বাপু, সে কথা তোমায় বলতে সাহস হয় না, কারণ সে কথা শুনলে তুমি হয়তো ভয় পাবে। মুটে বলল, আগে ভয়, তা আপনার আশীর্বাদে অন্ধকার রাত্রে আমি ভূতের সঙ্গেও লড়াই করতে পারি। ব্রহ্মদৈত্য তখন বললেন, বেশ বাপু, তাহলেই হলো। তবে তবে আমার পরিচয়টা শোনো, আমি ব্রাহ্মণ নই, আমি ব্রহ্মদৈত্য। এই কথা শুনেই তো মুটে বেটা কাঁপতে লাগলো। তখন ব্রহ্মদৈত্য তাকে অভয় দিয়ে বললে, বাপু, তোমার কোনো ভয় নেই। ওই যে বট গাছটা দেখছো, ওই গাছটাতেই আমার আড্ডা। এ যাবৎ বেশ সুখেই ছিলাম, কিন্তু আজ 2 দিন হলো
আমায়নের দল এসে আম নামে আমায় ব্যতিব্যস্ত করে তুলেছে। তুমি যদি ও বেটাদের তাড়িয়ে দিতে পারো তাহলে আমি তোমায় রাজা করে দেব। মুটে তখন বলল, আচ্ছা ঠাকুর, ওদের না হয় আমি তাড়িয়ে দিলাম, কিন্তু তুমি আমায় রাজা করবে কি করে? ব্রহ্মদৈত্য তখন বললেন, বুঝলে না বাবু, আমি এই বিরাটগঞ্জের রাজার মেয়ের স্কন্ধে অধিষ্ঠান করব, কোনো ওঝা আমাকে ছাড়াতে পারবে না। শেষে তুমি গেলেই ছেড়ে যাব, তাহলেই তুমি রাজা হয়ে গেলে। দেখো ঠাকুর, মনে থাকে যেন। এই কথা বলে মুটে বড় একখানা বাঁশ নিয়ে সেই বটতলায় গিয়ে হাজির হলো। খুব তর্জন গর্জন করে অধিকারীর পিঠে বংশদণ্ডটি দিয়ে দু একবার ঝাঁকাতেই অধিকারী মহাশয় দলবল সমেত খোলকর্তাল নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুট দিলেন। ব্রহ্মদৈত্য নিশ্চিন্ত হল। বিরাটগঞ্জের রাজার মেয়ের ঘাড়ে ভূত চেপেছে। চারদিক থেকে ওঝা আসতে আরম্ভ করলে। কত মন্ত্র জপলে, কত ঝাড়ন কারণ করলে, কিছুতেই কিছু হলো না। রাজা তখন নিরুপায় হয়ে ঘোষণা করলেন, আমার মেয়ের ঘাড়ের ভূত যে ছাড়িয়ে দিতে পারবে তাকে রাজ্যের অর্ধেক আর রাজকন্যার সঙ্গে বিয়ে দেব, কিন্তু যিনি ভূত ছাড়াতে অক্ষম হবেন তার মুন্ডুটা কেটে রাখব। এ সংবাদ দু একদিনের মধ্যে দেশময় ছড়িয়ে পড়ল। আমাদের পূর্ব পরিচিত মুটে লোক মুখে এই কথা শুনে ভাবলে, ব্রহ্মদৈত্য যখন সত্য করেছেন তখন এবার আমার কপাল ফিরবে। এই ভেবে সে একটু মোটামুটি সাজে সেজে বিরাটগঞ্জে রওনা হলো। ভোরে বাড়ি থেকে বেরিয়ে অপরাহ্নকালে বিরাটগঞ্জে পৌঁছে গেল। রাজার সঙ্গে দেখা হলো। মুটে রাজাকে তার আসার কারণ জানালে। রাজা তাকে প্রথমে অনেক বোঝালেন। বললেন, বাপু, গরিবের ছেলে তুমি, কেন মিছে লোভে পড়ে প্রাণ হারাবে? তুমি কি জানো না যে রাজরাজরার যেই কথা সেই কাজ, হাকিম টলে তবু হুকুম টলে না। এখনো সময় আছে, এখনো বুঝে চলো, ভালো হতে পারে। মুটে হাত জোর করে ভারী কাতর হয়ে বললে, মহারাজ, বুকে জোর না থাকলে কি সাধ করে মরতে এসেছি? আপনি আদেশ করুন, আমি নিশ্চয়ই আপনার মেয়ের এই ভূতে পাওয়া রোগ সেরে দেব। রাজা আর কি করবেন? মুটের এইরকম তেজ দেখে তার উপর কন্যার চিকিৎসার ভার দিলেন। ২-৫ জন রাজবংশের ভদ্রলোক সঙ্গে নিয়ে মুটে যেই মাত্র মেয়ের ঘরে পা ফেলেছে, অমনি রাজকন্যার স্কন্ধে অধিষ্ঠিত ব্রহ্মদৈত্য রাজার মেয়ের কণ্ঠস্বরেই বলে উঠল, বন্ধু এসেছ? মুটে তৎক্ষণাৎ উত্তর করলে, হ্যাঁ বন্ধু, আমি এসেছি। অমনি রাজকন্যা বললে, তবে এখন আমি আসি, কিন্তু বন্ধু, একটা বিষয়ে তোমায় সাবধান করে দিয়ে যাচ্ছি, আর কখনো কোনো জায়গায় আমাকে ছাড়াতে যেও না, তাহলে কিন্তু ভালো হবে না। মুটে বললে, বন্ধু, আর আমার কিছুতেই দরকার নেই, যে উপকার তুমি করে গেলে এই যথেষ্ট। মুটের কথা শেষ হওয়া মাত্রই রাজকন্যা তাড়াতাড়ি মাথা নত করলেন। সামনে অনেক বেটা ছেলে দেখে লজ্জায় জড়সড় হলেন। কিছু দূরে তাঁর মা দাঁড়িয়ে মেয়ের দুঃখে কাঁদছিলেন। রাজকন্যা তাড়াতাড়ি মায়ের কাছে গিয়ে বললেন, এ কি মা, এখানে এত লোক কেন? তুমি বা কাঁদছো কেন? আমার বোধ হচ্ছে আমি যেন ঘুমুচ্ছিলাম। মেয়ের মুখে এসব কথা শুনে মায়ের বুক ফেটে গেল, চোখ ফেটে জল বেরুলো। তিনি মেয়েকে জড়িয়ে ধরলেন। এতদিন পরে যেন তিনি তাঁর হারাধন ফিরে পেলেন। মুটের সামান্য সময়ের মধ্যে সামান্য চিকিৎসায় মেয়ে আরাম হলো। এতে মুটের খুব ধন্যী ধন্যী নাম পড়ে গেল। মেয়ে ভালো হয়েছে এ কথা যেই বাইরে রাজার কানে পৌঁছলো, রাজা অমনি ছুটে অন্দরে এলেন। রাজকন্যা আগের মতো খুব ভক্তি করে তাঁকে প্রণাম করলেন। রাজা তার মেয়ের এই রকম ভালো অবস্থা দেখে ভারী সুখী হলেন। তখনই মুটে ওঝার সঙ্গে কোলাকুলি করলেন, তাকে জামাই করবেন বলে স্বীকার করলেন। আর যে রাজ্যের অর্ধেক দেওয়ার কথা ছিল তাও তিনি দেবেন বললেন। হাজার হলেও
রাজা গজা, যেই কথা সেই কাজ। রাজা লোকজনদের হুকুম করলেন, দেখো এই মুটে ওঝাকে আজ থেকে তোমরা আমার জামাই বলে মনে করবে আর সেই রকম আদর যত্ন করবে। যেই রাজার মুখ থেকে এই আদেশ বের হওয়া, অমনি রাজবাড়ির চাকরদের যে যেরকম সাজ পোশাক থাকা দরকার সেই রকম সাজ পোশাকে সেজে গুজে 4-5 জন খোট্টা চাকর আইয়ে হুজুর বলে সামনে দাঁড়ালো। অন্য মুটে হলে এদের চেহারা দেখে ভয় পেত, কিন্তু এ যে সে মুটে নয়, সে আসল ব্রহ্মদত্তির সঙ্গে আলাপ করে ফেলেছে, সে এসব নকল খোট্টা ভূতকে ডরাবে কেন? সে তখনই বললে, আভি চালিয়ে। এই কথা বলে চাকরদের সঙ্গে অন্দর ছেড়ে বাইরে এলো। আপাতত বাইরেই একটা সুন্দর ঘরে মুটের থাকার জায়গা হলো, চাকর চাকরানি নিযুক্ত হলো। অন্দর থেকে থরে থরে সাজানো খাবার, জল খাবার প্রভৃতি আসতে লাগলো। এক কথায়, যাঁর কৃপায় পথের ভিখারি রাজা হয়ে যায়, সেই ভগবানের কৃপায় আজ মুটের ভাগ্য ফিরে গেল। 2-4 দিন পরে শুভ দিন দেখে রাজকন্যার সঙ্গে মুটের বিয়ে হয়ে গেল। মুটে এখন রাজার জামাই, মহাধনী, মহাসুখী। রাজকন্যার বিবাহের 1 বৎসর পরে শ্রীপাঠ খট্টচুল্লি গ্রামে রাজার গুরুদেবের কন্যাকে ভূতে পেল। গুরুদেব তো হায় আমার মেয়ের কি হলো এই বলেই কেঁদে অস্থির। বাড়ি শুদ্ধ লোক মেয়েকে পাগলের মতো প্রলাপ বকতে দেখে ভয় পেয়ে গেল। মেয়েকে যে ভূতে পেয়েছে এটা সকলেই বুঝলে। 4 দিক থেকে ওঝা আসতে লাগলো, ঝাড়ন কারণ কত রকম হতে লাগলো। মেয়ে আর কিছুতেই ভালো হয় না। শেষে সকলেই রাজার জামাইকে এনে একবার দেখাবার কথা বললে। গুরুদেব প্রথমে একটু এ ও তা ভাবলেন, শেষে মেয়ের প্রাণ রক্ষায় প্রধান বলে মনে হলো। 2-1 জন লোক সঙ্গে নিয়ে সেই দিনই বিরাটগঞ্জে রওনা হলেন এবং সেই দিন রাত্রিকালেই সেখানে পৌঁছে গেলেন। রাজা গুরুদেবের আগমন শুনে তখনই এসে গুরুপদে প্রণাম করলেন। শেষে গুরুদেবের মুখে তাঁর কন্যাকে ভূতে পাওয়ার কথা শুনে বড় দুঃখিত হলেন। গুরুদেব রাজজামাতাকে একবার মেয়েটি দেখবার জন্য রাজাকে অনুরোধ করলেন। জামাই কথা রাখবেন কিনা এইটি মনে করে রাজা প্রথমে একটু ভাবতে লাগলেন। শেষে গুরুদেবের উপকার করাই প্রধান ধর্ম এইটি মনে ভেবে তিনি জামাইকে অনুরোধ করতে স্বীকার করলেন। গুরুদেব সে রাত্রির মতো আহারাদি শেষ করে ঘুমোবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু মেয়ের কথা মনে করে দুশ্চিন্তায় তাঁর আর ঘুম হলো না। ক্রমে রাত্রি প্রভাত হলো। সকালে রাজা গুরুদেবকে সঙ্গে নিয়ে জামাইয়ের নির্দিষ্ট ঘরে দেখা দিলেন। গুরুদেবও জামাইবাবুর হাত ধরে কেঁদে ফেললেন। রাজাও জামাইকে সমস্ত কথা খুলে বললেন এবং জামাইকে গুরুদেবের এই উপকারটি করতে অনুরোধ করলেন। জামাই তো শ্বশুরের এবং গুরুদেবের অনুরোধে সাগরে খাবি খেতে লাগলেন। ভাবলেন এবার ওঝাগিরি করতে গেলে বিপদ নিশ্চয়ই, কেননা ব্রহ্মদৈত্য বন্ধু বারবার আর কোনো জায়গায় ভূত ছাড়াতে যেতে নিষেধ করেছে। এখন কি করা যায়? যা হোক, মুটে জামাই আর গুরুজনের অনুরোধ এড়াতে পারলে না। তখন যাক প্রাণ থাক মান এই ভেবে শ্রীপাঠ খট্টচুল্লি গ্রামে গুরুদেবের সঙ্গে রাজজামাতা ওরফে মুটে ওঝা রওনা হলেন ও সেই দিনই অনেক রাত্রে খট্টচুল্লিতে পৌঁছলেন। সে রাত্রে আর গুরুদেবের মেয়েকে দেখা হলো না। তার পরদিন সকালে দেখা স্থির হলো। পরদিন সকালে গুরুদেব তাঁর রাজশিষ্যের মুটে জামাইবাবুকে সঙ্গে নিয়ে যে ঘরে তাঁর ভূতে পাওয়া মেয়েটি ছিল সেই ঘরে ঢুকলেন। সেই ঘরে ঢোকা মাত্র মুটে জামাই বাবাজির বুকের ভিতর গুড়ুম গুড়ুম করতে লাগলো। ভাবলে এইবার বুঝি প্রাণটা গেল। বাস্তবিক ব্যাপারটাও সেই রকমই দাঁড়ালো। মুটেকে দেখবা মাত্র গুরুদেবের কন্যার স্কন্ধে অধিষ্ঠিত আমাদের সেই পূর্ব পরিচিত ব্রহ্মদৈত্য গুরুকন্যার স্বরেই গর্জন করে বললে, কি তুই আবার এখানে আমায় ছাড়াতে এসেছিস? মুটে তৎক্ষণাৎ উত্তর করলে, বন্ধু
আমি তোমায় ছাড়াতে আসিনি, একটা খবর দিতে এসেছি। এই কথা শেষ হতে না হতে আবার গুরুকন্যার স্বরে প্রশ্ন হলো, কি খবর, শিগগির বল। তখন মুটে জামাই বললে, বন্ধু, তুমি এখানে এসেছো শুনে সেই রামায়ণের দল এখানে আসছে। এই কথা যেই শোনা, অমনি গুরুকন্যার কণ্ঠস্বর বড়ই ক্ষীণ হয়ে গেল। তখন অতি কাতরভাবে বললে, বন্ধু বন্ধু, তারা কোন পথে আসছে, শীঘ্র বলো। মুটে বললে, এই সদর রাস্তা দিয়েই আসছে। এই শুনে গুরুকন্যার স্বরে ব্রহ্মদৈত্য বললে, আগে থাকতে আমায় এই খবরটি দিয়ে বড়ই উপকার করলে, আমি এই খিড়কির দরজা দিয়ে চম্পট দিলুম। ব্যাস, এই কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গুরুকন্যার আগেকার লজ্জা শরম সব ফিরে এলো। বাড়িতে খুব আনন্দের ধুম পড়ে গেল। মুটে জামাইয়েরও খুব নাম পড়ে গেল। তাছাড়া গুরুদেব জামাই বাবাজির কাছে খুব উপকার স্বীকার করলেন, তাকে খুব আদর যত্ন করে আহারাদি করালেন। 2-1 দিন বাড়িতে রেখে শেষে লোকজন দিয়ে বিরাটগঞ্জে পাঠিয়ে দিলেন। এক রামায়ণ গানের কল্যাণে মুটে ধনে মানে সকল রকমেই বড় লোক হয়ে গেল। শেষ হলো আজকের গল্প। গল্প ও গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।